দর্শক আমন্ত্রণ জমিয়েছে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। তেহরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনায় তোপের মুখে ট্রাম্প। ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে আটক রাখার অভিযোগ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি অব্যাহত। কানাডাকে গ্রাস করেছে প্রায় 1000 সক্রিয় দাবানল। ভয়াবহতা সামলাতে হিমশিম অবস্থা। বিষাক্ত ধোঁয়া ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটনে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ইরানের আলটিমেটামের একদিন পর অভিযানের পরিধি কিছুটা কমালেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। আক্রান্ত হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশমদ্বীপ। ইরাকে মার্কিন দূতাবাস ও কুয়েতে রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরানও। টানা 8ম দিনের অভিযানেও যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল ইরানের দক্ষিণাঞ্চল। কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিকে শোনা যায় টানা বিস্ফোরণের শব্দ। খুজেস্তান প্রদেশের সাদেগানের কাছেও হয়েছে বিমান হামলা। আক্রান্ত হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশমদ্বীপ। কিস আইল্যান্ডের আকাশে উঠতে দেখা যায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। ওয়াশিংটনের দাবি, জর্ডানে 2 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতেই চালানো হয়েছে শনিবারের অভিযান। হরমুজ প্রণালীতে আইআরজিসির তৎপরতা ঠেকাতে তাদের বিভিন্ন স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হয়েছে হামলা। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। ইরাকের ইরবিল মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছুড়েছে ড্রোন। যদিও যুক্তরাষ্ট্র বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে সেগুলো। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানিতেও হয়েছে বড় ধরনের হামলা। আগুন ধরে যায় একটি স্থাপনায়। পাল্টাপাল্টি সংঘর্ষের জেরে হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা বিদ্যমান এখনও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের হামলায় 2 সেনা নিহতের ঘটনায় আবারও তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীরা। তীব্র সমালোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের দাবিও উঠেছে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করেছেন এই ঘটনায়। ইরানের সাথে যুদ্ধে এ নিয়ে মার্কিন সেনার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ইরানের নিখুঁত হামলায় প্রকম্পিত মার্কিন ঘাঁটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে একের পর এক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ড্রোন হামলা চালায় ইরান। সেই হামলায় প্রাণ হারান কমপক্ষে 2 মার্কিন সেনা, নিখোঁজ 1 জন। গুরুতর আহত হন আরও 4 সেনা। এ ঘটনার পর থেকে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এক সময়ের কট্টর সমর্থকরাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ইরানে চলমান আগ্রাসনকে বৈধতা দিতে 2 মার্কিন সেনার মৃত্যুকে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন, এমন অভিযোগ সাবেক কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিনির। এদিকে সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি ও নৌবহর প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান জো কেন্ট। সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, এ ধরনের ঘটনার সম্মুখীন হতে চায় না যুক্তরাষ্ট্র। শোকাহত যুদ্ধমন্ত্রী পিট হেগসেতো নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন তিনি। এ নিয়ে ইরানের সাথে যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা এখন 16। শুধু কুয়েতেই মৃত্যু হয়েছে 7 জনের। ইরাকে বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় আরও 6 জন। এছাড়াও আরব্য সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয় 1 মার্কিন সেনা। চলমান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় 500। অনিক রহমান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মূল্যহীন ও অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি। বারবার সমঝোতার শর্ত লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন মোজতবা। তিনি বলেন, ওয়াশিংটনকে আর বিশ্বাস করে না তেহরান, কারণ ইরানে বারবার হামলা চালিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। এর মাসুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পকে এমন শিক্ষা দেবেন যা তিনি আজীবন মনে রাখবেন।
যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ, দখলদারিত্ব ও বর্বরতার নিন্দা করেন তিনি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে আর এই সংঘাতের সমাধান হবে না বলে সতর্কবার্তা দেন মোজতাবা খামেনি। বর্তমানে ইরানে নেই দেশটির সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে এই দাবি করেছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনির দেয়া বার্তা বলে যেসব বার্তা প্রচার করা হয় সেগুলো মূলত আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি সহ অন্যান্য কমান্ডারদের লেখা। ইসরায়েলি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিভাজন বর্তমানে প্রকট আকার ধারণ করেছে, যা আইআরজিসির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকেই আর জনসম্মুখে দেখা যায়নি খামেনিকে। তবে এই সময়ে বেশ কয়েকটি লিখিত বার্তা দিয়েছেন তিনি। ইরানের সাথে সংঘাতের জেরে বিশ্বজুড়ে নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়। তাই অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো সময় অবস্থা আরও খারাপ হতে পারে বলে হুঁশিয়ার করা হয় মার্কিন নাগরিকদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনীদের দূতাবাস বা কনসুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল ও আকাশপথ বন্ধ করার কারণে আন্তর্জাতিক ভ্রমণেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কতা দেওয়া হয় মার্কিন নাগরিকদের। ইরানের সাথে চলমান যুদ্ধে এ পর্যন্ত বেশ কয়েকবারই টার্গেট হয়েছে ইরাক, কুয়েত, জর্ডান সহ কয়েকটি দেশের মার্কিন স্থাপনা। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আইআরজিসির বিস্তৃত নেটওয়ার্ক সব মিলিয়ে ইরানে যে কোনো হামলাকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। তবে এবার যুদ্ধের ধরন অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে। মার্কিন হামলার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, হরমুজ সহ উপকূলীয় বিভিন্ন এলাকার রাডার, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্যবস্তু সাধারণত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার কৌশলের অংশ। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা এবং ইরানের নৌক্ষমতা সীমিত করাই হতে পারে এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেশি হতাশ হয়ে পড়ছেন এবং সেই কারণেই আরও মরিয়া হয়ে উঠছে। ফলে আমরা হয়তো এমন একটি পরিস্থিতির প্রাথমিক প্রস্তুতির লক্ষণ দেখতে পারি, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে সীমিত আকারে স্থল অভিযান চালানো হতে পারে। এমনকি ইরানের মূল ভূখণ্ডের ভেতরেও সীমিত অনুপ্রবেশ ঘটতে পারে। শুধু উপকূল নয়, যোগাযোগ ব্যবস্থা, রেল সেতু এবং সরবরাহ রুটেও হামলার খবর এসেছে। এ ধরনের আঘাত সাধারণত শত্রুপক্ষের রসদ সরবরাহ ব্যাহত করতে ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন উঠছে, এগুলো কি কেবল বিমান অভিযানের অংশ, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো সামরিক পরিকল্পনার প্রস্তুতি? অন্যদিকে ইরানও পাল্টা কৌশল নিয়েছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলার লক্ষ্য শুধু ঘাঁটি নয়, মার্কিন পেট্রিয়ট ব্যাটারি, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা। সংকটকে আরও জটিল করে তুলেছে ইয়েমেন। হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে আবারও সংঘর্ষ বেড়েছে। লোহিত সাগরে হামলা, ড্রোন আক্রমণ এবং সৌদি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে প্রস্তাবিত নতুন পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর জানিয়েছে, এর মধ্যে প্রকল্পটি নিয়ে সমীক্ষা চালাচ্ছে সরকার। পাইপলাইনটি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করতে যুক্তরাষ্ট্রের শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত কনসোর্টিয়ামের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এটি ইরাকের বসরা থেকে কিরকুক পর্যন্ত নির্মাণ করা হবে। সেখানে তা তুরস্কের জেইহান বন্দরে যুক্ত হবে। এর পাশাপাশি সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত পাইপলাইনটিকে শাখার মাধ্যমে যুক্ত করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে জ্বালানি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র, সিরিয়া ও ইরাক।
আবারও গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন 3 শিশুসহ 11 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। শনিবারের এই হামলায় নিহতদের 5 জন একই পরিবারের। গাজা সিটির এক ভবনে বাস করত ফিলিস্তিনি পরিবারটি। হামলায় বাবা, মা ও 3 শিশুর মৃত্যু হয়। প্রাণে বেঁচে যায় আরেক শিশু। হামলার সময় বাড়ির বাইরে ছিল সে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল ও হামাস। এরপরও শর্ত ভঙ্গ করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো আগ্রাসনে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1150। আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেয়ার ঘটনায় ভারতের রাজনীতিতে চলছে চরম নাটকীয়তা। দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টির সদস্যরা। যোগ দিয়েছেন অনেক রাজনীতিবিদ। তাদের অভিযোগ, চিকিৎসার অজুহাতে তাকে আটকে রাখা হয়েছে। ক্ষমতাসীন বিজেপিকে তুলোধুনো করছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। আন্দোলন চলাকালে সিজেপির প্রতিষ্ঠাতা অনশনরত অভিজিৎ দীপকের গায়ে কালি ছোড়ার ঘটনা ঘটেছে। মঞ্চে আকস্মিক হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেয়ার প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় হঠাৎই তাকে লক্ষ্য করে কালি ছুঁড়ে মারেন এক নারী, যার জেরে তৈরি হয় বিশৃঙ্খলা। সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেয়ার পর নতুন করে গতি পেয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন। শনিবার থেকে অনশন শুরু করেছেন অভিজিৎ দীপকে সহ অনেকে। যোগ দিয়েছেন লোকসভার এমপি চন্দ্রশেখর আজাদ। আন্দোলনে সমর্থন দিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করছে বিরোধী দলগুলো। এক্সে দেয়া পোস্টে রাহুল গান্ধীর বার্তা, চাপ প্রয়োগ করে দমানো যাবে না তরুণদের। এটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের বিষয়। মানুষ এখানে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে। সরকার কোনো রকম যোগাযোগ না করেই যেভাবে সোনামজিকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে তা নিন্দনীয়। গণতন্ত্রে এমন ঘটনা নজিরবিহীন। এদিকে সাফদরজাং হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সোনামকে হাসপাতালে নেয়ার নামে আটকে রাখার অভিযোগ পরিবারের। চিকিৎসা নিয়েও প্রকাশ করা হয়েছে সংশয়। প্রাইভেট হাসপাতালে স্থানান্তরের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এই পরিবেশ কর্মীর স্ত্রী। আমি স্পষ্টভাবে বলছি, আমার সম্মতি ছাড়া তার মুখে বা শিরার মাধ্যমে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। যে চিকিৎসায় দেওয়া হবে তার রিপোর্টের উপর ভিত্তি করে হতে হবে। স্বচ্ছতার অভাব থাকায় তাদের উপর ভরসা করা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। যদি এটা নিছকই কোনো চিকিৎসার বিষয় হতো, তবে হাসপাতালের সামনে এত পুলিশ মোতায়েন করা হয়েছে কেন? অনশনের পাশাপাশি সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করবে আন্দোলনকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিক্ষোভ, মিছিল, সংগ্রামের পাশাপাশি ভারতের রাজনৈতিক ইতিহাসে লড়াইয়ের অন্যতম কৌশল আমরণ অনশন, যা শুরু করেছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধী। তার দেখানো পথই অনুসরণ করেছেন একটানা 58 দিন কিছুই না খেয়ে মৃত্যুবরণ করা পটি শ্রীরামুলু, দীর্ঘ 16 বছর ধরে অভুক্ত থাকা মণিপুরের আয়রন লেডি ইরম শর্মিলা সহ বহু সমাজ সংস্কারক। এবার কৌশলটি অবলম্বন করে শিক্ষা সংস্কারের দাবিতে নেমেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। প্রতিবাদ সংগ্রামের পাশাপাশি অধিকার আদায়ের লড়াইয়ের অস্ত্র হিসেবে হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশনের ইতিহাস ভারতের রাজনীতিতে বেশ পুরনো, যার শুরুটা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর হাত ধরে। 1918 সাল থেকে 48 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন, ধর্মীয় সহিংসতা, জাতিভেদ প্রথাসহ বহু অন্যায়ের বিরুদ্ধে জীবনভর অন্তত 15 বার অনশনে বসেন এই অবিসংবাদী নেতা। সর্বোচ্চ অভুক্ত ছিলেন একটানা 21 দিন। মূলত প্রতিবাদের ইতিহাসের পুরনো এই চর্চাকে আধুনিক রাজনীতির অংশ করে তোলার মূল কারিগর মহাত্মা গান্ধী। এরপর তার পথ অনুসরণে হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিবাদ 1952 সালে তেলুগু ভাষীদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে পট্টি শ্রীরামুল্লুর অনশন। টানা 58 দিন না খেয়ে তার মৃত্যু হওয়ার পর নড়েচড়ে বসে গোটা ভারত। আন্দোলন অরাজকতায় কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত ভারতের মানচিত্রে পরিবর্তন আনতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। গঠিত হয় অন্ধ্রপ্রদেশ নামের নতুন এক রাজ্য।
activist might have to be on a liquid diet for the next few days. সুদূরপ্রসারী প্রভাব ফেলা এই আন্দোলনের পর থেকে গত 7 দশক ধরে দুর্নীতি, নিরাপত্তা, মানবাধিকার, শিক্ষা ও পরিবেশ রক্ষা সহ নানা দাবিতে অনশনকে অন্যতম প্রধান হাতিয়ার বানিয়েছেন ভারতের অসংখ্য প্রতিবাদী, যার উদাহরণ বিতর্কিত AFSPA আইন বাতিলের দাবিতে একটানা 16 বছর খাবার না ছোঁয়া মণিপুরের আয়রন লেডি ইরম শর্মিলা। কারাগারে বন্দী রেখে নলের সাহায্যে জোরপূর্বক তাকে তরল খাবার সরবরাহ করত মণিপুরের রাজ্য সরকার। এছাড়াও এই তালিকায় রয়েছে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনকারী মেধা পাটেকর এবং দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রবীণ অগ্রনায়ক আন্না হাজারে। এমনকি বর্তমানে শিক্ষা সংস্কারের দাবিতে সড়কে অবস্থান নেওয়া ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টির অভিনব প্রতিবাদও যেন এই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। তবে প্রতিবাদের এই ধারার সমালোচনাও করেছেন অনেকে। একটি দেশের সাংবিধানিক গণতন্ত্রে আমরণ অনশনের মতো পদক্ষেপকে অরাজকতার ব্যাকরণ, চরম হুমকিস্বরূপ বলেও নিন্দা জানিয়েছেন বহু নেতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় টানা ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। প্রাণ হারিয়েছে অন্তত 11 জন, নিখোঁজ আরও অনেকে। নদীর পানি উপচে শহরের নতুন বাসস্ট্যান্ড সহ নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। স্রোতে ভেসে গেছে বহু যানবাহন। জেলা প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বন্যায় সরকারি অবকাঠামো ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আরও তীব্র হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে উভয় দেশই। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে একটি Tu-95 কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে। এছাড়া মস্কো ও তাম্বভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক্স হাবে সফল হামলার কথাও জানিয়েছে কিয়েভ। অন্যদিকে রাশিয়া বলছে এক রাতেই 379টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে তেল ডিপো সহ বেশ কিছু স্থাপনায় আগুন লাগে। হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে গুদাম, আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনায় আগুনের ঘটনা ঘটেছে। ইউক্রেনের দাবি, হামলায় নিক্ষেপ করা অধিকাংশ ড্রোন প্রতিহত করা হলেও শহর জুড়ে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এবার মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে রোববার এই দাবি জানায় IRGC। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী, যাতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ। এগুলোকে ধ্বংস হওয়া রিপার ড্রোনের যন্ত্রাংশ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন প্রায় 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম, বহন করতে পারে প্রায় 1800 কেজি ওজনের বোমা এবং মিসাইল। বিভিন্ন ধরনের বোমার পাশাপাশি হেলফায়ার মিসাইল ছুড়তে সক্ষম এই ড্রোন। কানাডায় এখনো 1000 জায়গায় সক্রিয় দাবানল। পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। ধোঁয়া ছড়িয়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের পর ধোঁয়ায় আচ্ছন্ন ওয়াশিংটনও। বাধাগ্রস্ত বিমান চলাচল। ধোঁয়ায় ঢাকা টরন্টোর আকাশ। টানা কয়েকদিন দেখা যায়নি সূর্যের মুখ। কিছুটা সামনের জিনিসও দেখা যাচ্ছে না খালি চোখে। কানাডার অন্টারিও প্রদেশে গত কয়েকদিনের নিত্যচিত্র এটি। কানাডার ফেডারেল বিভাগ জানিয়েছে নতুন করে আরও 69টি দাবানলের খবর পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে সক্রিয় দাবানলের মোট সংখ্যা 950 ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণে নেই বেশিরভাগ। কানাডার এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সে টরন্টোর বাতাসে দূষণের মান 10 ছাড়িয়ে গেছে। বিষাক্ত বায়ুর কারণে অ্যাজমা ও চুলকানির মতো সমস্যায় ভুগছেন বাসিন্দারা। মাস্ক পরিধান এবং দাবানলের কাছাকাছি এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। ইতোমধ্যে 1600 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। সীমানা ছাড়িয়ে ঘন কালো ধোঁয়া পৌঁছেছে দেশটির উত্তরাঞ্চলে। নিউ ইয়র্কের পর ওয়াশিংটন ডিসিও ঢেকে গেছে ধোঁয়ায়। বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক। দুর্গন্ধযুক্ত বাতাসে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। ধোঁয়াচ্ছন্নতার কারণে দুই শহরে বিমান চলাচলেও বাধা তৈরি হচ্ছে। বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট, বিলম্ব হয়েছে 896টি ফ্লাইট।
আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। ভিয়েতনামে আকস্মিক বন্যায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। শনিবারের এই দুর্যোগে নিখোঁজ আরও 4। দেশটির উত্তরাঞ্চলীয় লাইচাও প্রদেশের একটি পাহাড়ি গ্রাম গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার কবলে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, এই বন্যায় আহত হয়েছে অন্তত 7 জন। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতিও। ভিয়েতনামের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়েও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এল নিনোর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। শনিবার সান্তিয়াগোর বেশ কিছু এলাকা প্লাবিত হলে বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন। উপচে পড়া মাপোচো নদীর পানি ঢুকে পড়ে ঘরবাড়িতে। সেনাবাহিনীর সহায়তায় পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 1 জন। বাস্তুচ্যুত শত শত মানুষ। ইলাপেল ও মন্টে পাত্রিয়াতেও ফুলে ফেপে ওঠা খাল ও পাহাড়ি ঢলের কারণে উদ্ধার অভিযান চালাতে হয়েছে। কোথাও কোথাও স্থলপথে উদ্ধার সম্ভব না হওয়ায় পুলিশ হেলিকপ্টারে করে পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেয়। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যার কারণে চিলির 10টি অঞ্চলে আগাম জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের সাগরে ডুবে যাওয়া একটি যাত্রীবাহী নৌকার আরও 5 জীবিত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে 7 বছরের এক শিশুও। বুধবার ইঞ্জিন বিকলের পর 78 আরোহী নিয়ে KM নুরুল সালসা নামের নৌযানটি দক্ষিণ সুলাওয়েসির সেলায়ার দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়। উদ্ধারকারীরা জানিয়েছেন, সমুদ্রে ভেসে থাকা একটি মাছ ধরার ফাঁদ আঁকড়ে ধরেছিলেন ওই 5 জন। পরে একটি মাছ ধরার নৌকা তাদের উদ্ধার করে উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করে। এর আগে জীবিত উদ্ধার করা হয়েছে 46 জন। এ ঘটনায় এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 20 জনের বেশি। তাদের খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।